যে আম, না বলতে শিখতে পারাটা, এটা অনেক কঠিন। কিন্তু যদি কোনোভাবে আপনি শিখে যেতে পারেন, আপনার জীবনের অনেক জটিলতা কমে যাবে। যেমন আমি দেখেছি জায়েদ কাউকে, মানে ধরেন কেউ কোনো কিছু একটা চাইলো বা ওকে কিছু একটা করতে বললো, ওর পক্ষে এটা করা সম্ভব না অথবা ও করতে চাইছে না, ও করবে কি, বলবে যে আচ্ছা ঠিক আছে দেখবো অথবা করবো। এতে করে হয় কি, ওই মানুষটার মনে একটা আশা জাগে, ঠিক আছে সে তো আমার জন্য করবে। সে একটা আশা নিয়ে বসে থাকছে, মাঝে মাঝে ফোন দিচ্ছে, আবার জায়েদ বলে হ্যাঁ হ্যাঁ দেখছি করছি। আমার কিন্তু এটা খুবই বিরক্ত লাগে। আমি একটা মানুষকে মিথ্যা একটা আশা দিয়ে কেন রাখবো? আমি না পারলে মুখের উপর বলে দিবো আমি করতে পারবো না। তো এই বিষয় নিয়ে সর্বশেষ জাহিদ ভাইয়ের সাথে আপনার লাস্ট ঝগড়া কবে হয়েছে? জায়েদের সাথে আমার একটা সময় প্রচুর ঝগড়া হতো। আহ এখন দেখা যায় আমাদের আর ঝগড়াটা হয় না। এখন হচ্ছে সম্পর্ক অনেক শীতল। আহ হয়তো আমরা বুঝে গেছি যে আমাদের মধ্যে আসলে ঝগড়া করার কিছু নেই। ঝগড়া করা ভালো? তাতে কি সম্পর্ক ঝগড়া করা ভালো, হট ঝগড়া করা থাকে, ভালো। নাকি শীতল সম্পর্ক ভালো? না, শীতল সম্পর্কটা ভয়াবহ ভয়ঙ্কর। জায়েদ অনেক শান্ত মানুষ। তার সাথে থাকতে থাকতে আমার মধ্যে ওই যে এই ঝগড়ার ব্যাপারে শীতলতা চলে এসেছে, কিন্তু এটা ভয়ঙ্কর। কারণ এটা যত সময় যেতে থাকে জয় ভাই, ততই কিন্তু বাড়তে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর ঝগড়া হলে হয় কি, যে যখন তাৎক্ষণিক বিষয়টা হলো এবং তাৎক্ষণিক বিষয়টা শেষ হয়ে গেলো, কোনো কিছু জমে থাকলো না। শীতলতা খুবই খুবই ভয়ঙ্কর জিনিস, এবং এই শীতলতা আমি অনেক ভয় পেতাম, এবং আমার জীবনে এই সকল শীতলতা মনে হয় এসে রাহুর মতো বসে আছে। আপনিও যথেষ্ট শীতল, আপনার কথা চেহারা সবকিছু শীতল, সেটা কি না, আমাদের জন্য আমি ভয়ঙ্কর? তুমি একটু আমি আমাকে বাইরে হেল্প করো, বাইরে একটা প্রশ্ন শীতল, করা কঠিন কিন্তু না? আমার ঘরের মানুষ জানে আমি শীতল। এবং এই যে দুই চারজন আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আপনারাও জানেন আমি আসলে শীতল না। হ্যাঁ, রাগি রাগি। রাগী, অনেক রাগী। রাগী হ্যাঁ রাগী। আমার, না আমার ভয় লাগে, আমার না মনে হয় কি একটু পরে দিবে একটা থাপ্পড়, মানে আমার ভয় লাগে, আমার মনে হয় কি এরকম টাইপ। আপু ভয় লাগে, এটা সত্য কথা। না, এরকম না মাহি, এটা মনে হয়। আমি আসলে সংসার জীবনের শুরু থেকেই আমার যেটা হয়েছে জয় ভাই, আমি এরকম হয়ে যাবার পেছনে আমার মনে হয় যে বেশ কিছু কারণ আছে। বেশ কিছু কারণের মধ্যে সর্বপ্রথম কারণ আমার মনে হয় যে আমার বাবা মার ডিভোর্স। এখনো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় ডিভোর্সটা খুব সহজ চোখে দেখা হয় না। এখনো কিন্তু অনেক কঠিন। আমরা ব্যক্তি জীবনে কিন্তু সাকসেসফুলি তো বলা চলে, আর্থিক ভাবে হোক, সামাজিক অবস্থান ভাবে হোক, সফল। তারপরও যদি আমাদের হিমশিম খেতে হয়, তাহলে 2004 সালে আমরা ভাই বোনরা বড় বড়, আমার বয়স তখন, আমি মানে এসএসসি পরীক্ষার আগে আগে আমার বড় ভাইয়ের আমি পিঠাপিঠি। তো ওই সময়ের আব্বা আম্মার এই ছাড়াছাড়িটা এবং আমার বাবার হুট করে বিয়ে করাটা সামাজিক ভাবে, পারিপার্শ্বিক ভাবে, মানসিক ভাবে অনেক বড় আঘাত ছিল। আর ওই সময় আসলে অতটা পটু ছিলাম না যে আসলে এই ধরনের পরিস্থিতি কি করে সামাল দিতে হয়। এখন যেমন আমি অনায়াসেই মানুষকে বলতে পারি, আমার এটা নিয়ে কোনো সংকোচ হয় না যে হ্যাঁ আমার বাবা মার ছাড়াছাড়ি হয়েছিল, কিন্তু সেই সময়টাতে মনে হতো যে আল্লাহ আমি এই কথাটা কিভাবে বলবো, বা মানুষ জানলে কি হবে। মানুষ কিন্তু জানতো ঠিকই বা জানছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের আহ কি বলবো, লজ্জা বা ওই সময়টা কিন্তু এই ইয়ে কাজ বিষয়গুলো করতো, আসলে লজ্জারই ছিল। ওই সময়টাতে এই বিষয়গুলো বলতে লজ্জা পারাটা লাগতো। কিন্তু সাহসের ব্যাপার ছিল। বিশেষ তারপর করে মিডল আমার, ক্লাস ফ্যামিলি, হ্যাঁ, ভদ্রলোকের ফ্যামিলি এগুলো হ্যান্ডেল করতে পারতো না। চাকরিজীবী পরিবারে, এবং আমার আম্মা তো যেহেতু উনি অনেক সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, কাজে তখনকার সময়ে উনি যেহেতু গৃহিণী ছিলেন না, বাইরের বহু লোকের সাথে যাতায়াত ছিল, ওঠা বসা ছিল, তাদের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আমার মনে হতো যতটা না আন্তরিকতা থেকে, তার চাইতে বেশি অযথা কিউরিসিটি থেকে, একটু তির্যক ব্যাপার, কি ব্যাপার আপা, কি শুনলাম, কি হলো, আল্লাহ দুল্লাহ ভাই এই বয়সে বিয়ে করে ফেললো, বাচ্চাগুলোর কি হবে, মনে হয় ওরা আমাকে গাড়ি আমাদের গাড়ি খাওয়াবে ভাড়া পড়াবে। করে আসছে এগুলো বলতে, এরকম মানুষ। এরকমও হয়। যাই হোক, তারপর আমার শীতলতার আরেকটা কারণ, আমার যখন সৌরভের সাথে কঠিন প্রেমের বিয়ে, 2 মাসের প্রেমে, যেমন এসব কথা কিন্তু আমি কিছুদিন আগে হলেও আমি ভাবতে পারতাম না যে এই ধরনের কথা আমি আহ স্ক্রিনে বলবো।
কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের দেশের মানুষজন আস্তে আস্তে কিছুটা সহনশীলতা আসছে। আগে কিন্তু আমাদের মানুষজনেরও কিন্তু এসব শোনার মতো আহ ধৈর্য বা মানসিক অবস্থা ছিল না, শুনতে পারতো না। এখন মানুষ শুনতে পারে, কাজে আমার বলতে তো সমস্যা নেই। তো সৌরভের সাথে বিয়ের পরও যখন আমি দেখলাম সেই সংসারটা আমার একটা খুবই খুবই বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। সে ভালো ছিল না, আমি ভালো ছিলাম, কে খারাপ ছিল সেই সব প্রসঙ্গে যাব না, এত বছর পরে সেটা যাওয়াও অমূলক। আমার তখন প্রাণান্তকর প্রচেষ্টা ছিল যে এই যে আমার আম্মার সংসারটা 22 বছরের সংসার ভেঙে গেল, তার সন্তান আমিও আমার সংসারটাকে টেকাতে পারছি না, চেষ্টা করছি, এবং এখানে আমার একটা কন্যা সন্তান আছে, এবং আমি ইতিমধ্যেই মিডিয়াতে কাজ করছি এবং বহু মানুষ আমাকে চেনে, এবং আমি চেষ্টা করেছি যতটুকু একটা গুড, পরিচ্ছন্ন, নম্র, শান্ত, ব্যক্তি জীবনেও আমি উচ্ছৃঙ্খল না, ব্যক্তি জীবনেও আমি শান্ত, নম্র, কিন্তু মানে যতটা ঠান্ডা শীতল দেখা যায় এমন শীতল তো আসলে না। নিশ্চয়ই আমিও হইচই করতে ভালোবাসি, আড্ডা ভালোবাসি, মজা করতে ভালোবাসি, কিন্তু তখন আমি কারোর সাথে মিশতাম না। আমি চাইতাম না আমার একান্ত ব্যক্তিগত জীবনটা বাইরে আসুক, বাইরে এগুলো নিয়ে কথা হোক, আলোচনা হোক। কারণ দেখা যাবে আমি দুজন মানুষের সাথে মিশবো, কথায় কথায় তাকে হয়তো একদিন, মানুষ যেহেতু একদিন কষ্টের কথা বলবো, তারপর 2 দিন পর হয়তো সম্পর্কটা সেই আগের জায়গায় থাকবে না, 3 দিনের দিন আমাকে এটা নিয়ে কথা শুনতে হবে, কেন যাবো এসবে। তারপর আম্মার মৃত্যুর পর আমার একদম একা হয়ে যাওয়া, আম্মার মৃত্যুর পর আমি তখন প্রথম ফিল করলাম যে এই এত এত মামা খালা, মানে এরা যতদিন নিতে পেরেছে ততদিন পাশে ছিল, সবগুলো খারাপ, প্রত্যেকটা খারাপ। আমার আম্মাকে চুষে নিয়েছে, আমার আম্মাকে ডাকতো বুবু, উনি 11 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন, যে যতদিন পেরেছেন দিয়েছেন, ততদিন ভালো লেগেছে। এখন উনি নেই, আর আমাদের প্রতি তাদের কোনো একটা, বাবার এমনিতেই আগে বাবা বিয়ে করে